টপ এন্ড টি-20 সিরিজে নুরুল হাসান সোহানদের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। অন্যদিকে বাংলাদেশের ট্রেনিং কোচ নাথান ক্যালির কঠিন পরীক্ষায় বাংলাদেশের ক্রিকেটাররা একেবারে ক্লান্ত এবং রাতে চ্যাম্পিয়ন্স লিগ উইনার পিএসজির মুখোমুখি হবে চেলসি। স্পোর্টসের তিনটা আলাদা আলাদা টপিক নিয়ে আমরা আবারও চলে এলাম স্পোর্টস চ্যাটে। আমি আছি জিসান আহমেদ আপনাদের সঙ্গে। প্রথমেই বলছিলাম যে নুরুল হাসান সোহানের ফার্স্ট অ্যাসাইনমেন্ট টপ এন্ড টি-20 সিরিজে। আপনারা জানেন যে গেলবার বাংলাদেশ কিন্তু এই যে টুর্নামেন্ট, একটা সিরিজ টুর্নামেন্ট, সেখানে কিন্তু রানার্স আপ হয়েছিল। এবার নিশ্চয়ই বাংলাদেশের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া, এবং ওই যাত্রায় বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান শাইনস নামের একটা দল, যেটাকে পাকিস্তান এ দল হিসাবে বলা যেতে পারে। বাংলাদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জ বলবো না, কেননা দুই টিমের যে প্লেয়ার, সেই প্লেয়ার রেশিও যদি একটু দেখা যায়, দেখা যাবে যে বাংলাদেশে এর আগেও আন্তর্জাতিক ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে এমন ক্রিকেটার বাংলাদেশ এ দল অনেক বেশি। আপনি চাইলে নুরুল হাসান সোহানের কথা বলতে পারেন, আফিফ হোসেন ধ্রুবর কথা বলতে পারেন, আপনি বলতে পারেন হাসান মাহমুদের কথা, আপনি মৃত্যুঞ্জয় চৌধুরীর কথা বলতে পারেন। তো সব মিলে পাকিস্তান শাহিনের বিপক্ষে আসলে বাংলাদেশের খুব একটা কঠিন ম্যাচ হওয়া উচিত না। তবে চ্যালেঞ্জটা কার জন্য? চ্যালেঞ্জটা নুরুল হাসান সোহানের জন্য। আমরা জানি যে অনেক দিন ধরেই তার ক্যাপ্টেন্সি, তার পারফরমেন্স, অনেক কিছু তার গ্রিন সিগন্যাল, কিন্তু কোনো না কোনোভাবে দলে তিনি জায়গা পাচ্ছেন না। এবং তিনি কিন্তু এই সিরিজ খেলতে যাওয়ার আগে বলে গেছেন যে এবার তিনি তার পারফরমেন্স দিয়ে, যেহেতু সামনে আর কোনো ম্যাচ নেই, আপনারা জানেন এর আগে শ্রীলঙ্কা সিরিজ এবং পাকিস্তান সিরিজের সময় বাংলাদেশের হয়ে কিন্তু তিনি প্রতিনিধিত্ব করেছিলেন গ্লোবাল সুপার টি-20 লিগে, যেখানে তিনি রংপুর রাইডার্সের কাপ্তান ছিলেন। আগেরবার চ্যাম্পিয়ন হলেও কিন্তু এবার তিনি রানার্স আপ হয়েই আসলে শেষ হয়েছে। তবে সোহানের এবার টার্গেট হচ্ছে নিজের পারফরমেন্সটা ঠিক রাখ, এবং দলে কিছু কি প্লেয়ার আছে, প্লেয়ার টু ওয়াচ আউট ফর। প্রথমেই বলতে হয় জিশান আলমের কথা, যিনি কিনা আন্ডার-19 প্রোডাক্ট, আন্ডার-19 এশিয়া কাপ জয়ের একজন বিধ্বংসী ওপেনার। তিনি রিসেন্টলি বাংলাদেশে যে ঘরোয়া লিগগুলো হয় সেখানে কিন্তু মোটা তাকে ভালো পারফরমেন্স না করলেও ওই 1-2 ম্যাচে একটু বেশি ভালো পারফরমেন্স করেন। প্রথমেই বলতে হয় আসলে এনসিএল টি-20-র কথা। অনেক বছর পর বাংলাদেশে প্রথমবারের মতো ওয়ার্ডটা বলাই যায় যে তিনি এনসিএল টি-20তে সেঞ্চুরি করেছেন। তার কিন্তু বিপিএলে খুব একটা সুযোগ পাননি, সুযোগ পেয়ে আসলে যে কাজে লাগাতে পেরেছেন সেটাও বলবো না, কয়েক ম্যাচে তিনি ডাক মেরেছেন। কিন্তু তার যে পটেনশিয়াল, সেই পটেনশিয়াল নিয়ে কিন্তু কারো কোনো সন্দেহ নেই। তাই তিনি যে একটু ম্যাচিউর হয়েছেন, 2 বছর আগের জিশান যে এখনকার জিশান নয়, সেটা প্রমাণ করার জন্য কিন্তু এই টুর্নামেন্টটা বা এই সিরিজটাতে তার ভালো খেলা খুবই দরকার। দ্বিতীয় আরেকটা কথা বলতে হয় মাহফুজুর রহমান রাব্বির কথা। তারই কিন্তু ক্যাপ্টেন ছিলেন, যিনি কিনা আন্ডার-19 এশিয়া কাপ যে বাংলাদেশ ট্রফি জিতেছিল, সেই ট্রফি জয়ের আসলে নায়ক এবং সেই ট্রফি জয়ের কাপ্তান। মাহফুজুর রাব্বি কিন্তু এনসিএলও ঠিক তার একই রকম পারফরমেন্স গেছে যেমনটা আসলে গেছে জিশানের। বিপিএলও তার পারফরমেন্স ওই সাদামাটাই ছিল। কিন্তু তারা যেহেতু আসলে ওইভাবে ম্যাচিউরড না, কিংবা আন্তর্জাতিক ক্রিকেটে তারা একেবারেই নতুন, কখনোই ডেবু হয়নি, তাই তাদের সেই আন্তর্জাতিক ক্রিকেটের রাস্তাটা কিন্তু ঘরোয়া টি-20 লিগ, ঘরোয়া ওয়ানডে লিগ, ঘরোয়া যে পারফরমেন্সগুলো সেগুলো ভালো করা। আর টপ এন্ড টি-20 সিরিজ ডারউইনে যে ম্যাচটা পাকিস্তান শাইনসের বিপক্ষে খেলবে তারা, সেখানে কিন্তু রাব্বিরও একটা ইম্প্যাক্ট রাখার সুযোগ আছে। তিনি কিন্তু বাম হাতে বোলিং করেন, বাম হাতে ব্যাটিং করেন। অনেকদিন পর আমরা গেল স্পোর্টস চ্যাটে বলেছিলাম যে সাকিব আল হাসানের মতো পারফরমেন্স করার মতো কেউ নেই। তাই তার আসলে ওই ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করার জন্য একটা অভ্যাস দরকার, যে অভ্যাসের জন্য টপ এন্ড টি-20 সিরিজ তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলতে হয় যে আফিফ হোসেন ধ্রুব একসময় বাংলাদেশের টি-20তে মোটা দাগে স্পেশালিস্ট বলতে গেলে কিন্তু আমরা আফিফ হোসেন ধ্রুবকে ধরতাম, কিন্তু ফর্মহীনতা এবং মাঠের বাইরে নানা কন্ট্রোভার্সির কারণে কিন্তু আফিফ হোসেন ধ্রুব দল থেকে বাদ পড়েছেন। তারও কিন্তু দলে আসার জন্য একটা ভালো মঞ্চ হতে পারে এবারের যে টপ এন্ড টি-20 সিরিজ আছে সেটা। আরেকজনের কথা বলতে হয় যে রাকিবুল হাসান, স্পিনার, লেফট আর্ম স্পিনার, কিন্তু তিনি কিন্তু বেশ ভালো ব্যাটিং করে থাকেন। ওই লোয়ার মিডল অর্ডারে যেই ব্যাটিংটা দরকার হয় সেই ব্যাটিংটা কিন্তু তিনি ঠিকঠাক করতে পারেন, তার জন্য একটা বড় চ্যালেঞ্জ। আবার বলেছিলাম যে অলরাউন্ডার, আপনারা জানেন যে পেস বোলিং অলরাউন্ডার এই প্রসঙ্গে বাংলাদেশ সবসময় একটা সাদামাটা অবস্থানে ছিল। মোহাম্মদ সাইফুদ্দিন বেশ কিছুদিন বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন, কিন্তু আপনি যদি পরিসংখ্যানটা ঘাটেন দেখবেন যে অলরাউন্ডার সাইফুদ্দিনের থেকে বোলার সাইফুদ্দিনকে একটু বেশি দেখা গেছে। তাই মৃত্যুঞ্জয় চৌধুরীর জন্য একটা ভালো অপরচুনিটি এই সিরিজে ভালো কিছু করে জাতীয় দলে আবারও ব্যাক করা, কারণ তিনি জাতীয় দলে কিন্তু টি-20 সিরিজ খেলেছিলেন, কিন্তু নামের যেই আসলে একটা ভার কিংবা যেই আশা দেখিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল সেই এক্সপেকটেশন তিনি ফিল আপ করতে পারেননি। তো
নাইম শেখ আছেন, নাইম শেখের পারফরমেন্স আসলে ঘরোয়া লিগে তিনি অনেক ভালো পারফরমেন্স করেছেন, কিন্তু ওই যে শ্রীলঙ্কা সিরিজ এবং পাকিস্তান সিরিজে একটা দুটো ম্যাচ খেলার পর তার কিন্তু খুব ভালো পারফরমেন্স হয়নি। স্ট্রাইক রেট নিয়ে তার যে সমালোচনা আগেও ছিল এখনও আছে। তাই যেহেতু মিরপুরের পিচে খেলা হয়েছে, কিংবা সচরাচর বাংলাদেশের ক্রিকেটাররা কমপ্লেন করেন, নাইম শেখ নিজে বলেছিলেন যে মিরপুরের পিচে আসলে ওইভাবে রান করা কঠিন হয়ে যায়। কিন্তু এবার খেলাটা কোথায়? অস্ট্রেলিয়ার ডারউইনে, যেখানে কিন্তু মোটা দাগে ভালো ব্যাটিং পিচ, সেখানে একজন ব্যাটসম্যানের যে কারিশমা দেখানোর একটা একটা সুযোগ, সেই সুযোগ কিন্তু তিনি এবার টপ এন টি20 সিরিজে পাবেন। তাই নাইম শেখের জন্য একটা বেশ বড় চ্যালেঞ্জ। অনেকগুলো প্লেয়ারের কথা বললাম, প্লেয়ার টু ওয়াচ আউট ফর, তবে দিন শেষে বলতে হবে নুরুল হাসান সোহানের কথা। তিনি অনেক বেশি অভিজ্ঞ, ট্রফি জয় একজন অধিনায়ক, তার জন্য জাতীয় দলে ফেরার জন্য হলেও এই টপ এন টি20 সিরিজ বাংলাদেশের আসলে জেতা উচিত এই ট্রফিটা। তার থেকে বড় কথা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল প্লেয়াররা যাতে ভালো পারফরমেন্স করে, কারণ এই ট্রফিটা দিন শেষে বাংলাদেশের অনেক বড় গ্লোরি আনবে না, কিন্তু তাদের ভালো পারফরমেন্সগুলো কিন্তু রয়ে যাবে কনফিডেন্স হয়ে। আর প্রথম ম্যাচ পাকিস্তান শাহিনসের বিপক্ষে খুব ভালো প্লেয়ার যে অপোনেন্ট টিমে আছে, যেটা কি বললাম এরকম কিন্তু না, বাংলাদেশের প্লেয়াররা তাদের থেকে মোটা দাগে একটু এক্সপিরিয়েন্স বলাই যায়। তাহলে এটাই বলা যায় যে পাকিস্তান শাহিনসের বিপক্ষে টপ এন টি20 সিরিজে যে প্রথম ম্যাচ, সেটা বাংলাদেশ জিততে চলেছে। আপনাদের প্রেডিকশনটা আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। আমার প্রেডিকশন এটাই যে পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশের জয় একেবারে সুনিশ্চিত। আমরা বলছিলাম নাথান কেলির কথা। আপনারা রিসেন্টলি দুই একদিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্রিকেটাররা হোম অফ ক্রিকেটে ক্লান্ত হয়ে পড়ছেন। মানে এর আগেও ফিটনেস যে কোচরা ছিল তারা অনেক কোচিং করাতেন, কিংবা উত্তপ্ত রোদের ট্রেনিংয়ের কারণে প্লেয়ারদের টুকটাক সমস্যা কিন্তু আগেও হয়েছে। কিন্তু এইবার যে প্রবলেমটা ফেস করছে ক্রিকেটাররা, সেটা কিন্তু চোখে পড়ার মতো। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অনেকেই কিন্তু ক্লান্ত হয়ে পড়েছেন মাঠের মধ্যে, কারণ কেউ দৌড়াচ্ছেন, কেউ ফিটনেসের জন্য ঘাম ঝরাচ্ছেন, নানা ধরনের পরীক্ষার মধ্যে কিন্তু রাখছেন ক্রিকেটারদের। আর সবচেয়ে অবাক করার বিষয়, ট্রেনিং সেশনটা কিন্তু 8টা থেকে শুরু হচ্ছে, যার কারণে আপনি ধরতেই পারেন একজন ক্রিকেটার 6টা থেকে 6:30টার মধ্যে ঘুম থেকে উঠছেন, টিম বাসে করে আসছেন, সব মিলিয়ে কিন্তু তারা মানে বেশ প্রপার গাইডলাইন মেনটেন করছেন। ওই 8টা থেকে 11টা সকালের এই সময়টা তারা কিন্তু ট্রেনিংয়ে ব্যস্ত কাটাচ্ছেন। এবং মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, সবাই কিন্তু ওই প্রস্তুতির মধ্যে গেছেন। আমরা দেখলাম যে মিরাজ হাঁপিয়ে যাচ্ছেন, শান্তর অবস্থা খুব নাজেহাল। তবে ক্রিকেটাররা একটা বিষয়ে কিন্তু খুব বেশি আশাবাদী, এবং নাথান ক্যালিকে কিন্তু তারা ধন্যবাদ জানিয়েছেন। কেননা কোনো বড় টুর্নামেন্টের আগে এই ধরনের বড় প্র্যাকটিস কিংবা ফিটনেস ট্রেনিং কিন্তু হয় না। নাথান ক্যালি কিন্তু সেই জায়গাটা তাদেরকে আসলে চ্যালেঞ্জ দিয়ে রেখেছে। আমরা জানি যে বাংলাদেশের নেক্সট অ্যাসাইনমেন্ট বলতে 30 তারিখে যেই নেদারল্যান্ড সিরিজ আছে, আমাদের এশিয়া কাপের আগে একদম শেষ সিরিজ, 3টা ম্যাচ খেলবো আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটের মাটিতে। সেই প্রতিপক্ষ নেদারল্যান্ডস হিসাব না করে আসলে মূল এশিয়া কাপের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য যতটুকু মেন্টালি এবং ফিজিক্যালি ফিটনেস থাকা দরকার, সেই ফিটনেসটার জন্য আসলে নাথান ক্যালির এত বেশি পরিশ্রম। যেটা বলছিলাম, ক্রিকেটাররা অনেক বেশি ক্লান্ত হলেও তারা এই ফিটনেস মানে করা হেডমাস্টার আমরা শুনেছিলাম এর আগে হাতুরা সিং এর ব্যাপারে একটা লাইন চলতো, নাথান ক্যালির ব্যাপারে কিন্তু সেই করা ফিটনেস কোচ বা করা ফিটনেস ট্রেনার তকমাটা পড়ে গেছে। এখন বাংলাদেশের যে এশিয়া কাপ হবে দুবাইতে, সেই দুবাইতে কিন্তু আসলে অ্যাটমসফিয়ার কিন্তু বাংলাদেশের মতো না। সেই ক্ষেত্রে বাংলাদেশের ম্যাচ দিনেও খেলতে হতে পারে, রাতেও খেলতে হতে পারে। তাই ফিটনেসটা অনেক বেশি ইস্যু। আমরা দেখি যে প্রতিটা টুর্নামেন্টের আগে বাংলাদেশে কোনো না কোনো প্লেয়ার একটু না একটু ইনজুর্ড হয়ে যায়। তাই ইনজুরি হওয়ার যেই চান্স, সেই চান্সটা যাতে না থাকে, ঠিক ওই কারণেই নাথান ক্যালি হয়তো বা অনেক বেশি প্রেশার দিচ্ছেন বাংলাদেশের প্লেয়ারদের, যাতে তারা মাঠে ওই ট্রেনিংটা পর্যাপ্ত পরিমাণ করতে পারেন। কারণ ফুললি ফিট থাকা একজন প্লেয়ার যখন তার সবটুকু নিংড়ে দেন, তখন কিন্তু দেখা যায় যে তার আসলে ওই আমরা যেটা বলি ভালো প্রস্তুতি থাকলে পরীক্ষাটা ভালো হয়। তাই নাথান ক্যালির এই চাপটা আপাতত দৃষ্টিতে ক্রিকেটারদের দেখে অনেক ক্লান্ত মনে হলেও ক্রিকেটাররা কিন্তু বেজায় খুশি। আপনারা কি মনে করছেন যে আসলে তার ইম্প্যাক্টটা বাংলাদেশ ক্রিকেটে কতটুকু ঘটতে পারে? আমরা জানি যে প্রতিটা টুর্নামেন্টের আগে বাংলাদেশের ক্রিকেটাররা মিরপুরে প্রচুর পরিশ্রম করেন, কিন্তু দিন শেষে রেজাল্ট সেই একই। নাথান ক্যালির এই ট্রেনিংয়ে কি কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা বা পড়ার কোনো চান্স আছে কিনা? আপনারা ক্রিকেটারদের ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, তারা কতটুকু পরিশ্রম করেছেন, কতটুকু ঘাম ঝরিয়েছেন। আপনাদের অবজারভেশন থেকে কি আসে সেটা অবশ্যই আমাদের জানিয়ে যাবেন। পিএসজির জন্য আরও একটা ট্রফি, মানে মানে এই একটা ম্যাচকে নিয়ে আপনি যাকে জিজ্ঞেস করবেন পিএসজি হট ফেভারিট। কেন হট ফেভারিট? মেসি যখন ছিলেন, যখন এমবাপে ছিলেন, যখন নেইমার ছিলেন, ওই হেভি দল নিয়ে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। কিন্তু এবার
পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, পিএসজি নিজেদের যে ঘরোয়া টুর্নামেন্ট দুটো আছে সেই টুর্নামেন্ট জিতেছে। হ্যাঁ, ক্লাব ওয়ার্ল্ড কাপে চেলসির বিপক্ষে আসলে হয়নি, কিন্তু টটেনহাম কিন্তু তাদের জন্য একটু বেশি ছোট প্রতিপক্ষ। যে টপিকে কথা বলছিলাম, উয়েফা সুপার কাপ, আমরা জানি যে ইউরোপা লিগ যে জেতে এবং চ্যাম্পিয়ন্স লিগ যে জিতে তাদের মধ্যে একটা ম্যাচ হয়, একটাই ম্যাচ, একদম ফাইনাল বলা চলে, যেটার নাম হচ্ছে সুপার কাপ। এই সুপার কাপে রাতে মুখোমুখি হবে পিএসজি এবং টটেনহামের আসলে পরিসংখ্যান কিংবা পিএসজি পরিসংখ্যান বললে একটু খারাপই লাগতে পারে টটেনহাম ফ্যানদের জন্য, যদিও বাংলাদেশে যে খুব একটা টটেনহাম ফ্যান আছে সেটাও না, পিএসজির ফ্যানটা অনেক বেশি। যে কোনো স্ট্যাটস যদি আপনি ঘাটেন দেখবেন যে পিএসজি অনেক বেশি এগিয়ে। লাস্ট 5টা ম্যাচে যদি হিসাব করেন, পিএসজি গোল হজম করেছে 4টা, গোল দিয়েছে 10+। অন দ্য আদার হ্যান্ড দেখবেন যে টটেনহাম গোলই খেয়েছে আসলে 10টার মতো, এবং তাদের গোল রেশিও খুব বেশি হলে 0.8 সামথিং একটা হবে। তাই মানে সাম্প্রতিক পারফরমেন্স হিসাব করলেও, মানে আপনি যদি পিএসজিকে ট্রফি জয়ী একটা দল না মনে করেন, শুধু এমনিতেই কোনো দল মনে করেন, তাহলেও পিএসজি যোজন যোজন এগিয়ে টটেনহামের কাছ থেকে, কারণ এবার তারা প্রিমিয়ার লিগে টপ 15-এও ছিলেন না। অন দ্য আদার হ্যান্ড পিএসজি চ্যাম্পিয়ন, তাদের যেই লিগ ওয়ান ট্রফি সেই ট্রফি জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, ক্লাব ওয়ার্ল্ড কাপও জিততে পারতো চেলসির সাথে, আসলে সেই ম্যাচটাতে তারা পেরে উঠতে পারেনি। তাহলে টটেনহামের জন্য কি কিছুই নেই? আছে। টটেনহামের জন্য সবচেয়ে বড় একটা পরিসংখ্যান হচ্ছে 2017 সালে তারা একটা ম্যাচ খেলেছিল, সেই ম্যাচে 4-2 পিএসজিকে হারিয়েছিল টটেনহাম। এইটাই তাদের একটা একমাত্র পরিসংখ্যান, যে পরিসংখ্যানকে তারা বুকে নিয়ে মাঠে নামতে পারে। কিন্তু প্লেয়ার স্ট্যাটস কিংবা অন্য যে কোনো স্ট্যাটস আপনি সামনে আনেন না কেন, আমি 10টা বললে আপনি হয়তো বা 20টা বলতে পারবেন, কিন্তু সব দিক থেকেই একটাই কথা, সেটা হচ্ছে যে পিএসজি অনেক বেশি এগিয়ে। আরও একটা পরিসংখ্যান হচ্ছে, টটেনহাম কিন্তু কখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি। এই কথাটা কেন বললাম? কারণ উয়েফা সুপার কাপে দেখা গেছে যে ওই টিমটাই চ্যাম্পিয়ন হয়েছে যার আগে থেকে চ্যাম্পিয়ন্স লিগ জেতার একটা অভ্যাস আছে। যদি সেই পরিসংখ্যানটা ধরি যে লাস্ট 12 সিজনে উয়েফা সুপার কাপ তারাই জিতেছে যারা একবার হলো অতীতে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। কিন্তু আপনারা জানেন টটেনহাম কখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি। তার মানে কি টটেনহামের একদম ভরসা সব শেষ? না, ব্যতিক্রম একটা আছে। 2018 সালে রিয়াল মাদ্রিদকে কিন্তু 4-2 গোলে হারিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ, যারা তখনও কোনো চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি। তাই এই একটা পরিসংখ্যান কিন্তু নিয়ে টটেনহাম নামতে পারে মাঠে, যে আমরাও ঠিক অ্যাটলেটিকো মাদ্রিদের মতো হেভিওয়েট টিম রিয়াল মাদ্রিদকে যেভাবে হারিয়েছিল তারা, আমরাও ঠিক একইভাবে হারাবো। এবং প্লেয়ারদের মধ্যে সেই কনফিডেন্সটা রয়েছে। আমরা ম্যাচের আগে 24 ঘন্টা দেখলাম, সবাই বেশ অপটিমিস্টিক ম্যাচকে নিয়ে। এবং পিএসজি টিম ওয়াইজ ধরি, স্ট্যাটস ধরি, তাদের যে আসলে বেঞ্চ, সেই বেঞ্চটা অনেক বেশি স্ট্রং। এবং আপনারা জানেন যে বেঞ্চ বলার থেকেই যে কথাটা সবচেয়ে বেশি মনে আসে, যে তাদের যেই ডেপথ, তাদের স্ট্রাইকিং পজিশন অনেক বেশি ইনরিচ, তাদের মিডফিল্ড বেশি ভালো, তাদের ডিফেন্ডিংটাও খুব ভালো। এবং মানে ব্রাজিল আর্জেন্টিনার একটা কম্বো আপনারা দেখতে পারবেন টটেনহামে। ক্রিস্টিয়ান রোমেরো ডিফেন্ডার, তিনি কিন্তু টটেনহামে খেলছেন, এবং রিচার্লিসন ফ্রম ব্রাজিল, তিনি খেলছেন নাম্বার 9 হিসেবে টটেনহামের জন্য। তাই যদি টটেনহাম জিতে, তাহলে ব্রাজিল আর্জেন্টিনা ফ্যানরা একটু হলেও ক্রেডিট নিতে পারবেন, তাদের ওই দুইটা প্লেয়ার ওই ট্রফি জিতবে। কিন্তু এছাড়া আসলে এই ম্যাচের কিছুই নেই। আমরা দেখলাম চেলসি কিন্তু মোটা দাগে টটেনহাম থেকে ভালো দল, তাই হয়তো হারাতে পেরেছিল পিএসজি, কিন্তু সেটাও কিন্তু অবিশ্বাস্য ছিল। কারণ এই সিজন আমরা দেখেছি পিএসজির সামনে কোনো টিমই কিন্তু দাঁড়াতে পারেনি। ওসমান ডেমবেলে, কাভারাৎসকেলিয়াকে আমরা দেখেছি, আমরা আশরাফ হাকিমিকে দেখেছি, সবাই কিন্তু কনসিস্টেন্ট পারফরমেন্স করেছেন, এবং তাদের গোল দেওয়া এবং গোল হজম করার রেশিও খুব বেশি ভালো। 10টার উপর গোল দিয়েছেন মানে 5 ম্যাচে, লাস্ট 5 ম্যাচে। বোঝাই যায় যে তাদের আসলে ইম্প্যাক্ট কতটুকু। কিন্তু একটা পরিসংখ্যান খুব ভালো, সেটা হচ্ছে মানে একদম স্বীকৃত ম্যাচে দুইটা টিমেরই একটা পরিসংখ্যান, যে পিএসজি চেলসির বিপক্ষে 3-4 গোল খেয়েছে, এবং সেম গোজ ফর টটেনহাম, তারা বায়ার্ন মিউনিখের বিপক্ষে 3+ গোল হজম করেছে যদি ভুল না হয়। তাহলে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে দুটো দলই কিন্তু মোটামুটি হেরেই এখন এই টুর্নামেন্টের টুর্নামেন্ট না, একটা ম্যাচই মেগা ফাইনালে মাঠে নামবে। তো পিএসজির হয়ে আসলে সব পরিসংখ্যান পিএসজির দিকে, কোনো পরিসংখ্যান কিন্তু টটেনহামের দিকে নেই, এক্সেপ্ট যেটা বললাম যে লাস্ট 12 সিজনে ওই দলটাই হারিয়েছিল বা ট্রফি জিতেছিল, যারা চ্যাম্পিয়ন্স লিগ জেতার এক্সপিরিয়েন্স আছে, যেটা পরিসংখ্যান বলে। কিন্তু পরিসংখ্যান কিন্তু মাঝে মাঝে পাল্টায়, যার প্রমাণ 2018 সালে অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল। এই একটা পরিসংখ্যান নিয়ে তারা মাঠে নামতে পারে। এবং স্ট্যাটস পজিটিভ অর্থে দ্বিতীয় যে স্ট্যাটসটা থাকবে টটেনহামের জন্য, যে সবশেষ মুখোমুখি হয়েছিল তাদের একবারই, সে একবার
4-2 গোলে তারা জিতেছিল। এই দুটো পরিসংখ্যান বাদে আর কোনো পরিসংখ্যান কিন্তু টটেনহামের পক্ষে নেই, সবগুলোই তাদের বিপক্ষে। আপনি গোল হজম করার রেশিও বলেন, ডিফেন্স করার রেশিও বলেন, ক্লিন শিটসের রেশিও বলেন, সব দিকে যোজন যোজন এগিয়ে কিন্তু পিএসজি। তাই এই ম্যাচ নিঃসন্দেহে পিএসজি ফেভারিট। তবে ফুটবলে কিন্তু অনেক কিছু আমরা দেখি। আমরা চেলসির ম্যাচের আগেও বলেছিলাম যে পিএসজি ফেভারিট, আমরা না বললেও হতো, অন্য সবাই জানতো যে পিএসজি যেহেতু সবাইকে হারাচ্ছে, যে কোনো টুর্নামেন্টই তারা জিতছে এই সিজনটাতে, তাই চেলসি খুব একটা বড় প্রতিপক্ষ হবে না। কিন্তু আমরা দেখলাম যে ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে কিন্তু তারা একেবারে ধরা খেয়ে গেছে চেলসির বিপক্ষে। তাই আরও একবার যাতে ধরা না খায়, তাই হয়তোবা তারা সতর্ক থাকবে। চেলসির বিপক্ষে মাঠে নামার আগে কিন্তু পিএসজি একটু বেশি নিজেদেরকে বুস্ট করার জায়গায় একটু বেশি ওভার কনফিডেন্ট ছিল, যেটা কিন্তু চেলসির প্লেয়াররা বলেছিলেন যে আমরা কিন্তু তাদের এই ওভার কনফিডেন্স হওয়ার জায়গাটাতেই অ্যাটাক করব। সেম গোজ ফর টটেনহাম কিন্তু যেহেতু তারা জানে আন্ডারডগ, যেহেতু তারা জানে যে ফেভারিট এখানে পিএসজি, আপনারা বিভিন্ন মাধ্যমে, যোগাযোগ মাধ্যমে যদি একটু খোঁজ খবর রাখেন বা ফুটবল সাইটগুলো দেখেন, দেখবেন 65 থেকে 85% জয়ী দলটা কিন্তু পিএসজি। কে কিন্তু ড্র ওয়ার্ডটাও ইউজ করছে না, একেবারে রেয়ার আপনার 15-20%। তো ওই হিসেবে সব সমীকরণ পিএসজির পক্ষে এবং টটেনহামের বিপক্ষে। আমরা স্পোর্টস চ্যাটে আলোচনা করলাম বাংলাদেশ বনাম পাকিস্তান যেই এ টিম, সেই টিমের বিপক্ষে নুরুল হাসান সোহানদের কি থাকবে। আমার পক্ষ থেকে একটাই প্রেডিকশন যে বাংলাদেশ অল দ্য ওয়ে টু উইন। এবং নাথান ক্যালির যে আসলে এক্সট্রা অর্ডিনারি চাপ ক্রিকেটারদের উপর আদৌ সেটা কাজ করবে কিনা সেটা নিয়ে আলোচনা করলাম, এবং ক্রিকেটারদের যে অভিব্যক্তি ছিল সেটা আপনাদের শেয়ার করলাম। এবং 3 নাম্বার হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আজকে ডেইজ ইভেন্ট বলা যায়, রাত পার হলেই আপনারা দেখতে পারবেন পিএসজি বনাম টটেনহামের ম্যাচ। অনেকদিন পর ফুটবলের একটা বড় কোনো ম্যাচ। আপনারা 3টা নিউজের কোন নিউজে বেশি আশাবাদী, এবং অবশ্যই আপনাদের যেই নিজস্ব অপিনিয়ন সেটা অবশ্যই আমাদের স্পোর্টস চ্যাটের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আমি জিসান আহমেদ আপাতত বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম।